हे गोविंद हे गोपाल हे दयानिधान। हरे कृष्णा हरे कृष्णा। आज আমাদের এই এপিসোড শুরু করলাম শ্রীকৃষ্ণের নাম দিয়ে। আমাদের শ্রীরামপুর সফরের আজ দ্বিতীয় এপিসোড আপনাদের জন্য নিয়ে এসেছি। মহেশ জগন্নাথ মন্দির দর্শন করে আমরা এবার যাব শ্রীরামপুরের প্রায় 600 বছরের পুরনো রাধা বল্লভ জিউ মন্দিরে। আমরা আজ শুনব এই মন্দিরের ইতিহাস আর কৃষ্ণের কথা। নমস্কার বন্ধুরা, আমরা এলাম দুজনে জানাবো যত্নে। আজ যত্ন করে আপনাদের শোনাবো আমাদের শ্রীকৃষ্ণের কথা। এই শ্রীকৃষ্ণ মন্দিরটি দেখতে হলে আপনাদের আসতে হবে শ্রীরামপুরে। মহেশের জগন্নাথ মন্দিরের থেকে কিছুটা দূরত্বেই রয়েছে রাধা বল্লভ জিউ মন্দির। মন্দিরটি নির্মাণ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে। নির্মাণ করেছিলেন কলকাতার বিখ্যাত মল্লিক পরিবারের শ্রী নয়ন চাঁদ মল্লিক। মন্দিরের অনেক ইতিহাস, কতটুকু বা আপনাদের শোনাতে পারবো এই অল্প সময় জানি না, তবে চেষ্টা করছি যতটা পারা যায়। প্রথমেই বলি, এই মন্দিরের সামনে রয়েছে একটি বিশাল বড় নাট মন্দির। এই নাট মন্দির তৈরির পেছনেও আছে অনেক সুন্দর সুন্দর গাথা। নাট মন্দিরটি নির্মাণ করেছিলেন শ্রী মহিমচন্দ্র দত্ত। আর মহিমচন্দ্র দত্তর এই মন্দিরের পাশে ছিল একটি মিষ্টির দোকান। আর 200 বছর আগে এই মিষ্টির দোকানে এসেছিল একটি ছোট শিশু। সে শিশু এসে দোকানে মহিমচন্দ্র দত্তকে বলেন, কি আমাকে একটু মিষ্টি খেতে দেবে? মহিমচন্দ্র বললেন, তোর কাছে কি পয়সা আছে যে আমি তোকে মিষ্টি দেব? ওই বালকটি বলে, আমার কাছে তো টাকা নেই, আমার টাকা বাবা দেবে। তো উনি আবার বললেন, তো যা তোর বাবাকে ডেকে নিয়ে আয়, টাকা নিয়ে মিষ্টি নিয়ে যা। ওই শিশুটি আবার বলে, আমার কাছে টাকা নেই, কিন্তু আমার কাছে আছে একটি হাতে বালা, সেই বালাটা তুমি রেখে আমাকে মিষ্টিটা দাও, তারপরে বাবা এসে এই বালাটা নিয়ে তোমাকে টাকা দিয়ে যাবে। তার কথা, তার মুখটি দেখে মহিমচন্দ্র দত্ত পুরো চেঞ্জ হয়ে গেলেন। উনি বালাটা রেখে মিষ্টিটা দিয়ে দিলেন সেই খোকাটিকে। সেই খোকাটি খুশি খুশি নিয়ে মিষ্টিটা চলে গেল। তার পরের দিন হঠাৎ শোরগোল হয়ে গেল, মন্দির থেকে বালা চুরি হয়ে গেছে, মন্দির থেকে বালা চুরি হয়ে গেছে। আর এই খবর শুনে মহিমচন্দ্র দত্ত ছুটে গেল মন্দিরে। শুনলেন কি, দেখলেন কি, যে বালাটি ওনাকে সেই বালকটা দিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের হাতে, সেই বালাটি চুরি হয়েছিল। কি অদ্ভুত লীলা! হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সেই বালাটি তখন ডান হাতে পড়েছিল রাধা বল্লভজি, বাঁ হাতের বালাটি দিয়ে এসেছিল ছোট্ট শিশুটিকে। মিষ্টি দোকানের মহিমচন্দ্র দত্ত এই জন্য এই নাট মন্দিরটি নির্মাণ করে দেন। আর সেই বিখ্যাত যে সন্দেশটি শ্রীকৃষ্ণ মহিমচন্দ্র দত্তর হাত থেকে খেয়েছিল, সেটি হচ্ছে শ্রীরামপুরের বিখ্যাত গুটকে সন্দেশ।
বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি শ্রীরামপুর ট্যুরে। আর শ্রীরামপুরে এখন আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি, আমার ঠিক ব্যাক সাইডে আছে রাধা বল্লভ জিউ মন্দির। 600 বছর পুরনো মন্দির এটা। আমরা যে সময় এসেছি সেই সময় মন্দিরটা বন্ধ ছিল। কালকে আমরা এসেছিলাম, তখন মন্দিরটা বন্ধ ছিল। আজকে আমরা চলে এসেছি শ্রীরামপুরে সেই মন্দিরে। জানি না কেন লাগছে ঠাকুর আমাদের ডেকে নিয়েছে দর্শন করাবার। राम नाम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम भजले राम नाम। শ্রীরামপুরের এই রাধাবল্লভ জিউ মন্দির দেখতে হলে আপনাদের শ্রীরামপুর স্টেশন থেকে টোটো করে বলতে হবে মানিকতলা বাজারের রাধা বল্লভ জিউ মন্দির যাব। এটি হচ্ছে মন্দিরের প্রাঙ্গণ, মেন মন্দির। এটি হচ্ছে রাধা বল্লভ জিউর মন্দির। আর মন্দিরটি নির্মাণ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে। নির্মাণ করেছিলেন নয়নচন্দ্র মল্লিক। আর 1837 খ্রিস্টাব্দে এই মন্দিরের নিত্য সেবার ব্যবস্থা করেছিলেন ওনার সুযোগ্য পুত্র শ্রী নিমাই চরণ মল্লিক। সেই ব্যবস্থা আজও চলেছে। আজও মন্দিরে নিত্য পূজার সেবায় নিযুক্ত করা রয়েছে। এখানে ডেইলি ভোগ হয়। সকাল 12টার মধ্যে এসে টিকিট কাটলে এখানে আপনি ভোগের ব্যবস্থাও করে দেওয়া হয়। সত্যি আমরা এখানে এসে রাধা বল্লভ জিউর প্রসাদ পেয়েছি, কি স্বাদ মুখে লেগে রয়েছে। কিভাবে যে এত সুন্দর ভগবানের ভোগ তৈরি হয় বলা বাহুল্য। মন্দির এই রাধা বল্লভ জিউর মূর্তিটা কিভাবে এখানে আসলো সে গল্পটি আমরা শুনে নেব মন্দিরের এখনকার সেক্রেটারির মুখ থেকে। উনি অনেক ভালো করে আমাদের শোনাবেন মন্দিরের ইতিহাস। খুবই আনন্দিত যে আমাদের সঙ্গে পেয়ে গেছি রাধা বল্লভ মন্দির ট্রাস্টের সভাপতি শ্রী প্রদোষ চক্রবর্তীর সাথে কথা বলার জন্য। স্যার একটুখানি দাঁড়ান, একটু মন্দিরের ইতিহাসটা। মন্দিরের ইতিহাস রুদ্রাম পণ্ডিত যিনি প্রতিষ্ঠিত করেছিলেন, ওনারই বংশধর হচ্ছি আমরা। রুদ্রাম পণ্ডিতের মামার বাড়ি ছিল চাঁদরা দোলতলা। রুদ্রাম পণ্ডিতের মামা বললো আমি গঙ্গায় স্নান করে এসে নারায়ণ সেবা আমি দেবো, তুই দিবি না। কিন্তু রুদ্রাম পণ্ডিত নারায়ণ সেবা দিয়ে দিয়েছিল। এবার দেওয়াতে মামা খরম পেটা করে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। তখন ওই মনের দুঃখে এইখানে এই চত্বরটার নাম ছিল আকনা গ্রাম। ওখানে তপস্যায় বসে এবং তপস্যায় বসার পর তার আগের ঘটনা, নবাবের সিংদলে যেই পাথর ভাসছিল মানে ঘামছিল এবং নবাবের মাথার ওপর পড়ে এবং মহামন্ত্রীকে জিজ্ঞেস করে এটা পাথরটা ঘামছে কেন। তখন মহামন্ত্রী পাথরটাকে সরিয়ে রাখার জন্য বলে এটা হিন্দু ধর্মের অশুভ, আমি পাথরটাকে সরিয়ে দিচ্ছি। মহামন্ত্রী পাথরটাকে আর সরিয়ে রেখে দেয় এবং রুদ্রাম পণ্ডিত স্বপ্ন আদেশ হন যে ওই মহামন্ত্রীর কাছে পাথর, মহামন্ত্রী হিন্দু ছিল, রেখে দেয় এবং তিনটে মানে পাথর থেকে 3টে মূর্তি হয়। একটা হচ্ছে খড়দার শ্যামসুন্দর, একটা হচ্ছে শ্রীরামপুরের রাধা বল্লভ আর সাঁইবনের নন্দদুলাল। ওখানে বীরভদ্র, খড়দার বীরভদ্র এই শ্যামসুন্দরকে নিয়ে যান, রুদ্রামকে নিয়ে আসেন রাধা বল্লভ, আর মহামন্ত্রী যিনি ছিলেন ওনার গ্রামেতে সাঁইবনে ওনার গ্রামেতে ওই নন্দদুলালকে নিয়ে যান। মাঘী পূর্ণিমার দিনকে 3 মূর্তি প্রতিষ্ঠিত হয়। হওয়ার পর রাধা বল্লভ আগে ছিল ওই গঙ্গার পিঠে, ওটা এখন ডেনিশরা নিয়ে নিয়েছেন, ডেনিশদের আন্ডারে আছে। এখন
ওটা 200 বছর আগে ছিল। তারপরে এখানে 439 মানে 600-র ওপরে এই মানে রাধা বল্লভের প্রতিষ্ঠিত এই মন্দিরের পথে 439 বছর। এই মন্দির স্থাপিত করে রাজা নয়নচাঁদ মল্লিক। উনি স্বপ্নাদেশে এই মন্দির করে দেন। মন্দির এই মন্দিরটি আটচালা স্টাইলে তৈরি করা আছে। মন্দিরে ঢুকতেই প্রথমে আমরা দেখতে পারবো নাট মন্দির। নাট মন্দিরের পরে চলে আসবো আমরা মূল মন্দিরে। মূল মন্দিরের পরেই গর্ভগৃহ, যেখানে রাধাকৃষ্ণ বসে আছে, আর তার ঠিক পিছনে হচ্ছে ভোগের জায়গা। পুজো ধরুন এই মন্দিরে মাঘী পূর্ণিমার দিন হয়, লক্ষাধিক লোক হয়। রাসেতে হয়, রাসেতে ঠাকুর আগে লোকের বাড়ি বাড়ি যেতেন, এখন আর যান না, এখন মন্দিরেই রাস হয়। খালি রাসমঞ্চে উনি যান, রাসমঞ্চ থেকে আসেন এবং বিরাট ভোগের বিরাট আয়োজন করা হয়। এবং এবারেও আমরা 30,000 লোককে রেগুলার 1200 তো বিনা পয়সায় ভোগ খাওয়াই, প্রসাদ বিতরণ করা হয় মাঘের গোষ্ঠীর দিনকে। এরপর আমাদের দোল উৎসব আছে, তারপর মাঘী পূর্ণিমা আছে, জন্মাষ্টমী আছে। এক একটা মানে কৃষ্ণের তো নানা রকম উৎসব, যে কোনো কৃষ্ণের উৎসবেই এখানে উৎসব হয় এবং প্রচুর লোক সমাগম হয় এই উৎসবে। নিত্য ভোগ আমাদের রেগুলার হয়। আমাদের যারা পালাদার আছে, যার যার পালা তারা তারা ভোগ করে, ঠিক আছে। এবং এখানকার ভোগ হচ্ছে মানে সব কিছু হয়, মানে খিচুড়ি, চচ্চড়ি, বেগুনি, সাধারণ ডাল, আর পোস্ত, অরড় ডাল, শুক্তো, সব কিছু হয় মিষ্টি থেকে। এখানকার ভোগ উল্লেখযোগ্য ভোগ, যার জন্য এখানে অনেকেই করে জন্মদিন, অন্নপ্রাশনে রাধা বল্লভ মন্দিরে এসে ভোগ দিতে চায়, অনেকেই চায়। বন্ধুরা, সকাল থেকে এই মন্দিরে চলে আসলে আর মন করবে না ফেরার জন্য। কেন? প্রভুর এমনি লীলা আছে, এই লীলা থেকে কেউ বেরোতে পারে না। আমরাও সকালবেলা এসেছিলাম, মন্দির তখন বন্ধ হয়ে গেছিল। যা হোক, কিন্তু প্রভু আমাদের আটকে রাখলো। কেন? কি তোমরা আমার দর্শন করে যাবে। আর এই মন্দিরে যে আছে, সকালবেলা পুজো পাঠ করা হয়, বিকালবেলা মন্দির 4টের সময় খোলে, তারপরে আবার সন্ধ্যা আরতি হয়। সন্ধ্যা আরতির সময় নাট মন্দিরে বিশাল ভজন কীর্তন করা হয়, যেমন মনে হয় কি শ্রীকৃষ্ণ নিজেই বসে এখানে আমাদের সাথে বসে ভজন করছেন। আর দুপুরবেলা নাট মন্দিরে ঘুমালে আপনাকে এসি লাগবে না, এত হাওয়া আর এত ঠান্ডা, মন আপনার ভরে যাবে ঘুমোতে ঘুমোতে। কিন্তু কৃষ্ণের লীলা তো সব সময়, ঘুমেও কৃষ্ণে চলে আসে চোখের সামনে। কি 4টে বাজতে চললো, উঠে পড়ো, আমার দর্শন করতে হবে তো। তাই আমরাও দর্শন করেই যাব আজকে। দুজন অ্যাকাউন্টেন্টের লোক আছে, অফিসার মিনিস্ট্রি গিয়ে দেখেছে। দুজন স্টাফ আছে, মন্দিরের 3জন পুরোহিত আছে, 2জন কর্মচারী আছে। গঙ্গার ধারে, এই সোজা গিয়ে বাঁদিকে, ওটা এখন ডেনিসদের নামে প্যাগোডা করে দিয়েছে, ঠিক আছে।
ওটা ডেনিশরা নিয়ে নিয়েছে। ডাক নাম কৃষিদা, বিখ্যাত। ঠিক। আসুন, এগিয়ে আসুন। বন্ধুরা, এই মঞ্চটি হচ্ছে রাধা বল্লভ জিউ মঞ্চ। এখানে এনাদের বার্ষিক অনুষ্ঠানে খুব ধুমধাম করে ফাংশন হয়, রাতভর প্রোগ্রাম চলে, প্যান্ডেল তৈরি করা হয়, খুব লোকজন আসে, এখানে অনেক ভিড় হয়, আর যে আছে ভোগ লাগানো হয়। একটা কথা না বললে আমি আর থাকতে পারছি না। পশ্চিমবঙ্গে এই একটি এমন জায়গা আছে শ্রীরামপুর, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজের ভাই বোনের সাথে আছে, জগন্নাথ রূপে, আর রাধা বল্লভ জিউতে আছেন নিজে প্রিয়ার সাথে, রাধা কৃষ্ণ রূপে। তো বলেনি হরে কৃষ্ণা রাধে রাধে। দিনকে 1.5 লক্ষ প্রায় লোক আছে সারা পশ্চিম বাংলা থেকে। রাতেতেও আসে এবং ঝুলন যাত্রাও আসে, জন্মাষ্টমীতেও আসে। এখানে যে কোনো অনুষ্ঠানে আপনার লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। তার জন্য এটা ট্যুরিজম ডিপার্টমেন্ট নিয়েছে, ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে এটা করার চেষ্টা করা হচ্ছে। এটা জগন্নাথ বাড়ি নিয়েছিল, হ্যাঁ হয়ে গেছে, চেষ্টা করা হচ্ছে। এবং এটা শ্রীরামপুরের, কারণ সারা পশ্চিমবাংলার এটা গর্ব, এটা অহংকার। রাধা বল্লভ জগন্নাথ একই সঙ্গে বাবা, এই একই জায়গায় একমাত্র শ্রীরামপুরই আছে রাধা। আমাদের জগন্নাথও আছে এবং মায়ের জগন্নাথও আছে, আমাদের রাধা বল্লভের নিজস্ব জগন্নাথ আছে। এরপর আমরা এখন এসে পড়েছি রাধা বল্লভ জিউ মন্দিরের রাসমঞ্চ। এটি হচ্ছে রাসমঞ্চ। এই মন্দিরের স্টাইলেই ড্যানিশরা তৈরি করেছিল প্যাগোডা একটা। এটি এই রাসমঞ্চে আগে নিয়ে আসা হতো রাধা বল্লভ জিউকে, আর সারা গ্রামের লোকজন আসতো রাসে। তখন রাধাকৃষ্ণকে নিয়ে যাওয়া হতো লোকের বাড়ি বাড়ি রাসের সময়। এখন আর এটা হয় না, তবে রাস পূর্ণিমার দিন তখন এখানে এনে রাখা হয় রাধা বল্লভ জিউকে, যাতে সবাই মিলে দর্শন করতে পারেন শ্রী গোবিন্দের সাথে রাধা রানীকে। রাসমঞ্চ দেখে আমরা এবার চললাম রাধা বল্লভ জিউয়ের ঘাটের দিকে। এই ঘাটটি আর একটি ইতিহাস আছে। সেই ইতিহাসটি হলো রুদ্ররাম পণ্ডিত যে কষ্টি পাথর সুলতান থেকে নিয়ে এসেছিলেন, যেটা ঘাম ছিল, এখানেই এই ঘাটেই উনি এই পাথরটিকে জলে চুবিয়ে রেখেছিলেন, তাকি ঠাকুর তুমি একটু শান্ত হও। আর শ্রীকৃষ্ণ রুদ্ররাম পণ্ডিতকে স্বপ্ন দিলেন যে পাথরটিকে তুমি এখান থেকে তুলে নিয়ে গিয়ে আমার মূর্তি তৈরি করো। আমরা চলে এসেছি এই ঘাটটি দেখতে। এখন এই ঘাটে রাধাবল্লভ জিউর যখন বার্ষিক অনুষ্ঠান হয় তখন এখান থেকে গঙ্গা জল নিয়ে যাওয়া হয়। অন্য সময় এখানে খুব একটা জল থাকে না, তবে মানুষ আসেন ইতিহাস দেখতে। নতুন করে রাধাবল্লভ জিউর একটি ঘাট তৈরি করা হয়েছে। এটি একটি হেরিটেজ জায়গা,
এখান থেকে দেখুন কত সুন্দর ভাগীরথীকে দেখা যায়। আর একটি অদ্ভুত ঘটনা, দেখুন জল কত দূরে, কিন্তু যখন শ্রীকৃষ্ণকে চান করানো হয়, মানে রাধাবল্লভ জিউ টেম্পলে যে শ্রীকৃষ্ণ আছেন, যখন ওনাকে চান করাতে হয়, জানি না কোথায় থেকে অত দূরে জল এই সামনে চলে আসে, আর ওই জলটা নিয়েই ঠাকুরকে স্নান করানো হয়। রাধাবল্লভ জিউর ঘাট দেখে আমাদের এবার যেতে হবে সেই রুদ্ররাম পণ্ডিত যে মন্দিরটি নির্মাণ করেছেন সেটি দেখার খুব ইচ্ছে হলো। আমরা জিজ্ঞেস করলাম কিভাবে যাব। পেছনেই একটি রাস্তা রয়েছে, এই হচ্ছে সেই রাধাবল্লভ জিউর পুরনো মন্দির দেখতে যাওয়ার রাস্তা। মনে হচ্ছে আমরা এই সিঁড়ি স্বর্গের দ্বারের দিকে নিয়ে যাচ্ছি। দেখুন, আর খুব ঘন জঙ্গল, কত যে এখানে স্নেক হবে বলা মুশকিল, কেন কোনো ছোট বড় অ্যানিমাল আমরা এখানে পেয়ে যেতে পারি, কেন খুবই শুনশান জায়গা। আর যেতে হবে ওই দিকে মন্দির দেখতে। মন্দির ছোট আল দিয়ে হেঁটে যেতে হবে, গিয়ে সোজা পড়বে সেই রুদ্ররাম পণ্ডিতের পুরনো মন্দির, যেটি এখন ড্যানিশদের আন্ডারে চলে গেছে। আমরা হাঁটছি এই সরু রাস্তা দিয়ে, ডান দিক বাঁ দিক পুরো জল দিয়ে ভরা, কিন্তু যেতে তো হবে, দেখাতে তো হবে, তো আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে। আর মনে মনে গান করে যাচ্ছি গোপালের, হে গোবিন্দ হে গোপাল হে দয়ানিধান হে গোবিন্দ। আরে সামনে দেখতে পেয়ে গেলাম গোবিন্দ নয় তো কি বলবো, হর হর মহাদেব। দেখো, আরে হ্যাঁ, হর হর মহাদেবের শুধু ব্যাক পোর্শনটাই দেখতে পাচ্ছি। আর এইটা অদ্ভুত একটা আমরা দৃশ্য দেখলাম, এই স্নেকটা পুরো হোয়াইট ছিল, আমরা কখনো হোয়াইট স্নেক কখনো দেখতে পারিনি। বন্ধুরা, অনেকটাই মিস্টেক হয়ে গেল আমাদের সাথে, আমরা ক্যামেরাতে তুলতে পারিনি, কেন স্বয়ম্ভুকে ক্যামেরাতে তোলা অসম্ভব ব্যাপার, তাই জন্য আমরা স্বয়ম্ভুকে তুলতে পারিনি। কিন্তু স্বয়ম্ভু একটি অংশ, লাস্ট পার্টটা আমরা দেখতে পেরেছি ওনার জটার, সেই জটাটা পুরো সবুজ, আর সামনেই আমাদের সেই পগোটাটাও আমরা দেখতে পাচ্ছি। এটি হচ্ছে রুদ্ররাম পণ্ডিতের তৈরি মন্দিরটা ছিল। যখন ভাগীরথী তার গতি পরিবর্তন করেন তখন এই মন্দিরটি উনি ছেড়ে দেন সবাই। পরে ড্যানিশরা এটিকে নিয়ে তৈরি করেন একটি প্যাগোডা, যার এখন নাম হচ্ছে হেনরি প্যাগোডা। আর একটু গেলে মাঝখান থেকে রাস্তা কাটা, মানে ওপার আর যেতে পারবো না, তাই আমরা ওখান থেকেই ব্যাক করলাম। সত্যি হর হর মহাদেব, হর হর, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। भजले राम नाम सुखधाम, भजले राम नाम सुखधाम। শ্রীরামপুরের দ্বিতীয় দিনের সফর আজ আমরা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই নিয়ে আসছি শ্রীরামপুরের আরেকটি সফর, সেখানে দেখাবো অন্যরকম শ্রীরামপুর। তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলছি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর বেঙ্গলকে যদি নতুনভাবে জানতে চান, বেঙ্গলের ইতিহাসকে যদি নতুনভাবে জানতে চান, আর্টফুলাসের সঙ্গে থাকুন। আর যারা ভালো লাগলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানেই রাখি, দেখা হবে খুব তাড়াতাড়ি।
ধন্যবাদ। ধন্যবাদ। समागम